নিতু মাহবুবের ডায়েরি লেখিকা ত্রিধা আনিকা শেষ পর্ব। রাতে মাহবুব বলল সে ড্রয়িং রুমে গড় বিছানায় সবার সঙ্গে শোবে। বুবুলও বলল মা আমিও বাবার সঙ্গে থাকবো আজ। নিতুর ইচ্ছে করলো সেও শোয়। সবাই যখন শুয়ে পড়েছে মাহবুব এলো ঘরে কিছু একটা নেওয়ার জন্য আলমারি থেকে। নিতু তখনও জেগে। রাজাদের আসলে নিজেদের কোনো সমস্যা নেই। এই যে আমার বর রাজা মানুষ, তিনি রাজদরবার নিয়ে আছেন, আমাকে একা থাকতে হচ্ছে। মাহবুব নিতুর পাশে এসে বসলো। কিন্তু আপনি তো একা নন রানী, আপনার সঙ্গে তো আরেকজন আছে। নিতু উঠে বসলো। আপনি জানেন কি করে? আগের বার রানী আমায় খবর দেয়নি তো, এবার আমি তাই রানীর ওপরে কড়া নজর রেখেছি। ব্যাস, জানতে পেরে গেছি। কিন্তু বাড়ির কেউ তো জানে না। আপনি দূরে থেকেও কিভাবে জানলেন? কে বলল বাড়ির কেউ জানে না? সবাই জানে। বড় আন্টি তো আমায় এই খবরটা দিলেন। ও, এই জন্যই বুঝি আজ বেরোবার জন্য এত তাড়া দিচ্ছিলেন? মাহবুব কোনো জবাব না দিয়ে নিতুর মাথায় একটা মুকুট পরিয়ে দিল। মুকুটে গুটি গুটি অক্ষরে লেখা আমার রাগী রানী। নিতুর মনে হলো সে সত্যিই এই বিশাল পৃথিবীর একমাত্র রানী, যাকে স্বয়ং রাজা মাথা নিচু করে কুর্নিশ করে। মাহবুব জড়িয়ে ধরল নিতুকে, নাকে নাক ঠেকিয়ে বলল, ইউএন মিশনে আবার ডেকেছে নিতু। আমরা 178 জনের টিম। কি করি বলতো? দেশের কাজ, দেশের সুনামের ব্যাপার জড়িত। তুই মানা করলে আমি মেডিকেল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করব, হায়ার লেভেল কথা বলবো। তোকে এই ব্যাপারটা কি করে বলবো ভেবে পাচ্ছিলাম না। মাহবুবের চোখ ছলছল করছে। নিতু একটু নড়তেই চোখের সেই জমানো পানি গালে পড়ল। নিতু বিরক্ত স্বরে বলল, আপনি তো দেখি যাওয়ার আগে ভ্যাভা করে কাঁদছেন। আপনি না বাংলাদেশ বিমান বাহিনীর একজন ড্রাগটস অফিসার? মাহবুব দু হাতে মুখ ঢাকলো। নিতু হাত সরিয়ে মাহবুবের চোখ মুছিয়ে দিল যত্ন করে। যে বছর আমি কমিশন পেলাম সে বছর রশিদ স্যার আমার পিঠ চাপড়ে কি বলেছিলেন জানিস? বলেছিলেন আমার জীবনে কমপক্ষে 1000 ছেলে দেখেছি এয়ারফোর্সে, কিন্তু তোমাকে দেখে আমার কি মনে হয়েছে জানো? একমাত্র তুমিই যে দেশের জন্য দাপটের সঙ্গে মরতে পারো, হাসি মুখে মরতে পারো। অথচ এখন আমার সন্তান আসছে, আমি কি করি বলতো? নিতু নিজের মাথার মুকুটটা মাহবুবের মাথায় পরিয়ে দিল। এই যে আপনি বুবুলকে সবসময় বলেন দেশ আর মা এই দুয়ের জন্য সুযোগ পেলে প্রাণ দিয়ে দিবি রে বেটা। এই দুয়ের জন্য যে মরতে পারে সে সারা জীবন বেঁচে থাকে, সে কোনোদিন মরে না। তাহলে এখন আপনি না গেলে বুবুল কি ভাববে বলুন তো? বলবে আমার বাবা দেশের জন্য মরতে পারে না, কিন্তু আমায় বলে। আমার তো অন্য সমস্যা আছে রে নিতু। সেটা কি বলুন? মাহবুব মুকুটটা নিতুর হাতে দিয়ে মাথা নিচু করে ফেলল। আপনি বউয়ের জন্য মরতে পারেন তাই না? সেই বউই আপনাকে বলছে যে আসছে আমাদের অনাগত সন্তান, সে যখন এই দেশের মাটিতে জন্মাবে তখন যাতে তার মাথাটা গর্বে উঁচু হয়ে থাকে। সে যখন বড় হবে বুক ফুলিয়ে বলবে, আমার বাবা সব থেকে বেশি ভালোবাসেন দেশকে, আর যে দেশকে ভালোবাসে সে সবার থেকে বিশেষ। তুই বলছিস যেতে? আপনি আমার বলাই কেন যাবেন? আপনার নিজের দেশের জন্য টান নেই? এত স্বার্থপর আপনি? এই আপনার ভেতর বুঝি? মাহবুব গুটিসুটি মেরে নিতুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শীত করছে তার, জ্বর আসবে বলে নয়, নিতুর কাছে লুকিয়ে থাকার শীত। নিতুর শরীরের উষ্ণতা পাবার জন্য শীত। নিতু দুবার সরিয়ে দিল মাহবুবকে। আপনি কোলে শুলেই আমার গা শিরশির করে, সরুন। মাহবুব সরল না। নিতুর কোলে মাথা রেখে অনন্তকাল শুয়ে থাকতে চায় সে। নিতু দরদ ভরা কণ্ঠে বলল, এভাবে আপনি দেশ আর সবাইকে ভালোবেসে যাবেন আমৃত্য। কথা দিন, না হলে কিন্তু আমি আপনাকে ভালোবাসবো না। মাহবুব চড়া স্বরে বলল, উহু, ওটা আমি তোর কাছ থেকে ঠিক ছিনিয়ে নিতে পারবো। আমি জানি তো কি করে তোকে দিয়ে আমায় ভালোবাসিয়ে নিতে হবে। শুধু মাঝে মধ্যে আমার ভেতরের বোকা মাহবুবটা একটু ঘাবড়ে যায়। এই যা, এই যে বোকা মাহবুবটা এখন কি বলছে জানিস? বলছে এই মুহূর্তে তুই মিশনে চলে গেলে নিতুকে কে দেখবে? নিতু বলবে, আপনি তো থাকবেন না আমার এই সময়ে, আপনাকে দিয়ে আমার কি দরকার? আমি আপনাকে আর ভালোবাসবো না। এবার নিতুর চোখের জল বাঁধ ভাঙল। আমার ভেতরেও একটা চালাক নিতু আছে মাহবুব ভাই। সে কি বলছে জানেন?
সে বলছে এই লোককে তোর ভালোবাসতেই হবে নিতু, এই লোক ভালোবাসা না চাইলেও বাসতে হবে। এই লোকই তো তোর ভালোবাসা পাবার মতো এই পৃথিবীতে একমাত্র বীর। এমন মানুষ তুই আর পাবি না। মাহবুবের মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। শুধু বীর বললি নিতু, পুরুষও বল সঙ্গে, বল আপনি একজন বীর পুরুষ। ওই সময়ে কত খাটাখাটনি করি তুই তো দেখিসই, ঘাম কেমন টপ টপ করে বেয়ে পড়ে। নিতু ভেজা চোখ নিয়েই হাসলো। সে তো জানে তার কোলে মাথা রেখে শুয়ে থাকা এই বীর পুরুষটা আসলে ভেতর থেকে খুব ছোট্ট একটা শিশু, খুব দুষ্টু একটা শিশু, যে শুধু সুযোগ পেলেই দুষ্টুমি করে না, বরং দুষ্টুমি করার জন্য সুযোগ বের করে নেয় নিজেই। ডায়েরির প্রাণকথন। বুবুলের আজ খুব মন খারাপ। তার বাবা আজ মিশনে চলে যাচ্ছেন। সে বাবাকে এগিয়ে দিতে এয়ারপোর্টে এসেছে। বাবা একটু পরপর বলছেন, শোন বেটা, একদম কাঁদবি না। কান্নাকাটি করা মানে হলো সময় নষ্ট। সময় নষ্ট মানে জীবন নষ্ট। অথচ বাবা নিজেই একটু পরপর চোখের পানি মুছছেন। বুবুল খুব চেষ্টা করছে চোখের পানি আটকাবার। মা বোধহয় বুবুলের ব্যাপারটা বুঝলেন। বুবুলকে ডাকলেন। বাবার জন্য খারাপ লাগছে বুবুল? বুবুল হ্যাঁ সূচক মাথা নাড়ল। বেশি খারাপ লাগছে? বাবাকে তুমি খুব বেশি ভালোবাসো তাই বেশি খারাপ লাগছে। শোনো বুবুল, তোমার ঠিক যতটা খারাপ লাগছে তোমার বাবার এর থেকে অনেক বেশি খারাপ লাগছে। বাবা যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছে সেটা তো জানো। বুবুল মাথা নাড়ল। তাহলে তোমার উচিত মন খারাপ না করে বাবাকে চিয়ার আপ করা। যাও বাবাকে চিয়ার আপ করো। বুবুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কি হলো, যাও। আমি বাবাকে একটা চিঠি দিতে চাই। দাও, বাবা তোমার চিঠি পেলে তো খুশি হবেন। বুবুল পকেট থেকে চিঠি বের করে মায়ের হাতে দিল। বাবার চিঠি আমাকে কেন দিচ্ছ? তুমি একটু পড়ে দেখবে বানান ভুল আছে কি না। নিতু চিঠির ভাঁজ খুলল। পুরো চিঠি রং পেন্সিল ব্যবহার করে লেখা। আমার একমাত্র বাবা, আমি আর্টিফিশিয়াল ওয়াটারফল বানানো শিখছি। তুমি যখন মিশন থেকে ফিরে আসবে আমি তোমাকে একটা ওয়াটারফল উপহার দেব। ম্যাম বলেছেন ওয়াটারফল হচ্ছে মানুষের মন ভালো করার প্রাকৃতিক উপাদান। ওয়াটারফলের সামনে দাঁড়ালে মন ভালো হয়ে যায়। বাবা, তুমি আমার ওয়াটারফল। তুমি কিন্তু মিশনে গিয়ে একদম ভয় পাবে না। ইতি তোমার একমাত্র ছেলে বুবুল। চিঠিটা ভাঁজ করে মা বুবুলের কপালে চুমু খেলেন। তোমার বাবাকে আমার খুব হিংসে হচ্ছে বুবুল। ইচ্ছে করছে তোমার বাবার জায়গায় আমি মিশনে চলে যাই, তাহলে এই সুন্দর চিঠিটা তো আমি পেতাম। বুবুল মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মাও কেঁদে ফেললেন। বাবা ছুটে এলেন। কিরে বেটা, মিশনে যাচ্ছি আমি আর তুই তো দেখি মাকে জড়িয়ে ধরে কাঁদছিস। বুবুল খুব লজ্জা পেয়ে গেল। মা চট করে বাবার সামনে থেকে সরে গেলেন। বুবুল জানে মা বাবার থেকে কান্না লুকাতে সরে গেছেন। বাবা বুবুলের মাথায় চুল আদর করে টেনে দিলেন। শোন বেটা, তোর কাঁধে আমি রাজ্যের সমস্ত ভার দিয়ে গেলাম। রানীমার খুব ভালো করে খেয়াল রাখবি। রানীমার সব কথা শুনবি। রাজ্যবাসীর সব কিছুর দিকে নজর রাখবি। যখন বিপদ আসবে সাই করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বি। পারবি না? বুবুল মাথা নেড়ে বলল, পারবো বাবা। বুবুল বাবার হাতে চিঠিটা দিল। এটা তোমার চিঠি বাবা, তুই লিখেছিস? বাবা চিঠিটা হাতে নিয়েই চুমু খেলেন। বুবুলকে বললেন, তুই আমার পিঠে উঠে পড় তো বেটা। বুবুল বাবার পিঠে উঠল। বাবা চিঠি খুলে কেঁদেই ফেললেন। পড়তে গিয়ে তো আরও কাঁদলেন। বারবার বললেন, আমার বুবুল সাব্বাস বেটা, আমার বুবুল সোনার চাঁদ বেটা। এয়ারপোর্টের ভেতরে যাওয়ার আগে তোকে পিঠে করে একটা রাউন্ড দৌড় দিয়ে ফেলি, কেমন? বাবা সত্যি সত্যি বুবুলকে কাঁধে নিয়ে দৌড়াতে শুরু করলেন। এয়ারপোর্টে বাবার টিমের লোকেরা বাবাকে খুব অবাক হয়ে দেখতে লাগলো। লজ্জায় বুবুল বারবার বাবার পিঠে মুখ লুকাতে লাগলো। ইস, বাবা বুবুলকে এত ভালোবাসে কেন? বুবুলের খুব লজ্জা করছে। একটু আগেই সে সবার সামনে কেঁদে ফেলেছে। অবশ্য তার কি দোষ? আজ সকালে বুবুলের একটা ভাই হয়েছে। হওয়ার পর থেকেই ভাইটা এত কাঁদছে। বুবুলও ভাইয়ের দুঃখে কেঁদে ফেলেছে। বাবা তাকে সবার সামনে ভিডিও কলে বলেছে, কিরে বুবুল, কাঁদছিস নাকি? তুই তো দেখি আমার মতো শীষকাঁদনে হবি রে বেটা। ভাই কাঁদছে বলে কাঁদছিস? একটু আগে তোর মা কাঁদলো বলে আমি কাঁদলাম। আমরা বাপ বেটাই মিলে তো কেঁদে কেঁদে কাদাই সাগর বানিয়ে ফেলবো মনে হচ্ছে। দাদি বুবুলের মাথায় টুপি পরিয়ে দিলেন। যা বুবুল, ভাই দেখে আয়। ভাইকে শুনিয়ে আজান দিতে হবে। আজান মনে আছে তো? বুবুলের আজান ভালো করে মনে আছে। বাবা তাকে আজান শিখিয়েছেন।
বুবুল আজান দেওয়ার সময়ও কেঁদে ফেললো। এবার অবশ্য ভাইয়ের জন্য নয়, বাবার জন্য কাঁদলো। বাবাকে এত মনে পড়ছিল বুবুলের। মা বুবুলের আজান শুনে খুব খুশি হলেন। বাহ, তুমি তো খুব সুন্দর করে আজান দিলে, এদিকে আসো, কাঁদছো কেন? বুবুল চোখ মুছে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। মা বুবুলের কপালে চুমু খেলেন, চোখটা আরো ভালো করে মুছিয়ে দিলেন। ভাইকে কোলে নিয়েছো বুবুল? উহু। এদিকে এসো, ভাইকে কোলে নাও। মা তোয়ালিতে জড়িয়ে ভাইকে বুবুলের কোলে দিলেন। বুবুল ভাইকে কোলে নিয়ে তাকালো। কি আশ্চর্য, ভাই দেখতে একদম তার মতো হয়েছে। ভাইয়ের কপালেও তার মতো একটা তিল আছে। বুবুলের ইচ্ছে করলো সে ভাইকে চুমু খায়, কিন্তু লজ্জায় খেলো না। মা চট করে বুঝে গেলেন ব্যাপারটা। ভাইকে চুমু খেতে ইচ্ছে করছে বুবুল? বুবুল মাথা নাড়ল। তাহলে খাও, তোমার ভাই, তুমিই তো আদর করবে। ভাইয়ের জন্য কোনো নাম ঠিক করেছো? ঠিক করনি কেন? তোমার ভাইয়ের নাম তো তোমাকেই রাখতে হবে। বাবা যাওয়ার আগে কি বলেছিলেন মনে নেই? তোমাকেই সব দেখতে হবে। ইউ আর দ্য হিরো অ্যান্ড দ্য হিরো টেক কেয়ারস অফ অল। বুবুলের আনন্দে চোখে পানি এসে গেল। মা বাবা যে কি না, চট করে বুবুলকে হিরো ডেকে ফেলে। বুবুল ভাইয়ের জন্য নাম ভাবতে লাগলো। বুবুলের জীবনে এই পৃথিবীতে দেখা সবচেয়ে সুন্দর জিনিস জোনাকি পোকা। অন্ধকারেও কেমন জলে নিভে নিজের মতো করে উড়ে বেড়ায়। বুবুল ভাইকে আদর করে ডাকলো জোনাক। মার নামটা খুব পছন্দ করলেন। বাহ, খুব সুন্দর নাম তো। দেখি বাবা, তোমাকে আরেকটু আদর করে দিই তো। মা বুবুলের মাথার চুল এলোমেলো করে দিয়ে হাসলেন। বুবুলের মনে হলো তার মায়ের হাসিটা এই পৃথিবীর সব থেকে সুন্দর হাসি। বাবা আবার ভিডিও কল করেছেন। বুবুল হ্যালো বলতেই বাবা বললেন, ভাইয়ের নাম রেখেছিস বেটা? বুবুল মাথা নাড়ল। কি নাম রাখলি? জোনাক। সাব্বাস, তোর পছন্দ তো দেখি সাংঘাতিক ভালো। তুই তো আসলে একটা হিরো রে বেটা। বুবুল লজ্জায় ফোনটা মায়ের হাতে ধরিয়ে দিল। মা ফোন ধরে হাসার চেষ্টা করলেন। বাবা উপাসে ফুললি ইউনিফর্ম। মা হ্যালো বলবার আগেই বাবা বললেন, বুবুলকে আর জোনাককে সঙ্গে নিয়ে একটু সোজা হয়ে বসতো নিতু, তোকে একটা সেলুট করতে খুব ইচ্ছে করছে। মা ভাইকে আর বুবুলকে পাশে নিয়ে সোজা হয়ে বসলেন। বুবুল তখন ভাইয়ের হাত ধরে বাবাকে দেখছে। বাবা দীপ্ত ভঙ্গিতে সেলুট করলেন মাকে। বুবুলও বাবাকে সেলুট করলো, সঙ্গে মাকেও বলল, মা তুমিও এরকম করে হাত তুলো তো, সেলুটের জবাব দাও। মা হাত তুললেন না, বরং রাগ দেখালেন। বুবুল জানে মায়ের এটা মিথ্যা মিথ্যি রাগ। বাবা বলেছেন মা সবসময় বাবার সঙ্গে মিথ্যে মিথ্যি রাগ করেন। সত্যি সত্যি রাগ করার মতো রাগ মায়ের নেই। বুবুল স্যালুট শেখাতে মায়ের হাতটা ধরে কপালের ধারে নিয়ে গেল। মা কপট রাগী স্বরে বললেন, তোর বাবার স্যালুট আমার চাই না। তোর বাবার স্যালুট তোর বাবাই নেই। বিদেশে বসে বসে তোর বাবা তো নাটক করা শিখেছে। সেই নাটক ওখানে কেউ দেখছে না বলে আমাকে দেখাচ্ছে। বাবা ফোনের উপাশে ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। বুবুল মায়ের পাশ থেকে সরে গেল। সে জানে মাও এখন কাঁদবে। বাবা মা যখন একসঙ্গে কাঁদে তখন বুবুল সামনে থাকে না, কারণ সে জানে এটা বাবা মায়ের খুব স্পেশাল কান্না। এটা বাবা মা কাউকে দেখাতে চায় না। বুবুল চলে আসার সময়ে বাবা মায়ের মিথ্যে মিথ্যে রাগের কথা শুনতে পেল। মা বলছেন, আপনার এই বেটাও যে আপনার মতো হয়েছে দেখেছেন? আপনি শুরু করেছেনটা কি? একটার পর একটা কপি বের করছেন আপনার নামে আমি কপিরাইট আইনে মামলা করব। আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে। বাবা বলছেন, ফাঁসির দণ্ড তো দিয়েই রেখেছিস, আর কারাদণ্ড দিয়ে লাভটা কি? আমার তো চিন্তা এখন আমার ছেলে দুটোকে নিয়ে। ওদের কপালেও যদি তোর মতো দ্বন্দ্বদাতা জোটে, আমার ছেলে দুটোর কি হবে? বুবুল ভালো করেই জানে বাবা এখন হেরে যাওয়ার ভয়ে ভুলভাল ঝগড়া করবে মায়ের সঙ্গে। বাবা যত ভুল বলবে মা তত মিথ্যে মিথ্যে রাগ করবে। মা আর বাবা যখন ঝগড়া করে বুবুলের তখন ইচ্ছে করে সেও বড় হয়ে বাবা আর মায়ের মতো ঝগড়া করবে। কিন্তু বাবা না হয় ঝগড়া করার জন্য মাকে পেয়েছে, সে কাকে পাবে? সে না হয় কষ্ট করে বাবার মতো বোকাশোকা হলোই বড় হয়ে, কিন্তু মায়ের মতো মিষ্টি কি কেউ শত চেষ্টা করে হতে পারবে? কখনোই না। বুবুলের মা সবার থেকে আলাদা। তার মায়ের মতো বেশি ভালো আর কেউ হতেই পারে না, স্বপ্নেও না। বুবুল কেবিন থেকে বের হতেই সবাই বুবুলের জন্য হাততালি দিয়ে ফেলল। বড় নানা ভাই, ছোট নানা ভাই, বড় নানু, ছোট নানু, সবাই। ভাইয়ের নামটা সবার ভালো লেগেছে। দাদি চৌক ইশারায় বুবুলকে একপাশে ডেকে নিলেন। তোর বাবা মা দুটোতে আবার ঝগড়া করেছে তাই না রে? বুবুল মিটিমিটি হাসলো। দাদি মন খারাপ করলেন। তোর বাবাটা একটা আস্ত ছাগল, বুঝলি বুবুল? ম্যামা ছাড়া থাকতে পারে না। এই ছাগল নিয়ে আমি যে কি বিপদে আছি। বুবুল দাদিকে রাগিয়ে দিতে বলল, আমি আর ভাই কি তাহলে ছাগল ছানা দাদি? দাদি রেগে গেলেন খুব।
তোরা ছাগলছানা হবি কেন? তোরা হলে রাজপুত্তর, সোনার কুমার চাঁদের বাহার রাজপুত্তর। তোদের বাবা হলো পাতা খেকো ছাগল, শিংওয়ালা ছাগল। বুবুল দাদিকে আরো রাগিয়ে দিল, বাবাকে ছাগল বলছো, সেখানে আমি আর ভাই কি করে রাজপুত্তর হই বলো তো দাদি? দাদি জবাব দিলেন না, তবে বুবুল কি করে রাজপুত্তর হলো সেটা বুবুল ভালো করেই জানে। মা হলো বাবার রানী আর রানীর বর রাজা, তাই সে রাজপুত্তর। বুবুল মনে মনে বলল, বাবার রাজ্যে মা রানী, এই কথাটা শুধু আমি জানি। দাদি বুবুলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বুবুল জানে দাদি এখন বাবাকে মিস করছেন। মিস না করে উপায় আছে? বাবার মতো ভালো ছেলে যে আর হয় না। বুবুলও বড় হয়ে বাবার মতো ভালো ছেলে হবে। বুবুলও চায় মাও তাকে দাদির মতো খুব ভালোবাসুক। তবে সে মাকে রেখে কোথাও যাবে না। যেখানে যাবে সঙ্গে নিয়ে যাবে, চাঁদে গেলেও নিয়ে যাবে, সূর্যে গেলেও নিয়ে যাবে। মাকে ছাড়া সে কোথাও গিয়ে থাকতেই পারবে না। চা ভূত কথন মাহবুব। চা ভূত একবার মাহবুবকে চিঠি লিখে পাঠালো, এই মাহবুব, নিতুর সঙ্গে তোর যে প্রেম হলো, কি করে হলো আমায় চিঠি লিখে জানাতো, না লিখলে একদম ঘাড় মোটকে দেবো তোর। মাহবুব ভয়ে ভয়ে চা ভূতকে চিঠি লিখতে বসলো। সম্বোধনে মাহবুব কী লিখবে বুঝতে পারল না, তাও চিঠিটা লিখলো এমন করে, জনাব চা ভূত। লিখতে মাহবুবের সাহসে কোলালো না। ভূত সাহেব যদি মাইন্ড করেন, আপনার চিঠি পেয়েছি, পিএম কী করে হলো তা আসলে আমি গুছিয়ে বলতে পারবো না, তবে ছোট্ট একটা ঘটনা বলি। আমার তখন এয়ারফোর্সে সিলেকশন হয়েছে। অফিসিয়াল লেটারটা হাতে পেয়েই আমি ছুটে গেলাম নিতুকে বলতে। সন্ধ্যা নামছে, নিতুদের বাড়ির গলিতে ঢুকতে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো, তুমুল বৃষ্টি। আমি কাক ভেজা হয়ে নিতুদের বাড়িতে হাজির হলাম। দরজা খুলল নিতু, পরনে গোলাপি হালকা নীলের মিশ্রণে স্কার্ট, সাদা টপ, হাতে পেন্সিল, কম্পাস, এলোমেলো চুল, বোধহয় অঙ্ক করছিল। আমাকে দেখেই বলল, বাড়িতে তো কেউ নেই মাহবুব ভাই। আমি ধমকালাম নিতুকে, কেউ নেই মানে? তুই তো আসিস, এমন ভিজে টিজে এলাম, এখন কি দরজা থেকেই তাড়িয়ে দিবি? নিতু দৌড়ে গিয়ে তোয়ালে নিয়ে এলো, ওর বাবার শাওয়ার গাউন নিয়ে এলো, শার্ট প্যান্ট নিয়ে এলো। আমি চেঞ্জ করলাম না কাপড়, মাথাও মুছলাম না, দরজায় দাঁড়িয়ে থেকেই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাড়িয়ে দিয়ে বললাম, এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাগজ, ভিজে গেছে, একটু শুকিয়ে দে তো। নিতু চিঠি শুকোতে গেল, কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে ছুটে এলো, চোখে মুখে রাজ্যের টেনশন। কাগজটা সাইডে একটু পুড়ে গেছে মাহবুব ভাই, এই যে একটু পুড়ে গেছে মানে? তুই চুলোই শুকোতে দিয়েছিস নাকি? নিতু মাথা নিচু করে বলল, হুঁ। আমি আমার একটা কোণা পুড়ে যাওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে নিতুকে অবাক বিস্ময় দেখতে লাগলাম। ও কি এই চিঠিটা একটু পড়েও দেখেনি? এই যে আমার নাম বোল্ড লেটারে লেখা, ওর কৌতূহল হয়নি একটু? আমার এত ইম্পর্ট্যান্ট কাগজটা পুড়িয়ে ফেললি? জানিস এতে কি আছে? নিতু আবার ব্যস্ত হয়ে ভেতরে ছুটে গেল, ফিরে এলো চায়ের কাপ হাতে। আমি খুব অবাক হলাম, তুই চা বানাতে পারিস নাকি? নিতু জবাব দিল না। আমি চায়ে চুমুক দিলাম, পাতলা লিকারে ঘন দুধের এক গাদা চিনি দেয়া পানির মতো ঠান্ডা চা, অথচ আমার কাছে অসাধারণ লাগলো চাটা। নিতু তখন আমার সামনে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। একটু আগে আমার চিঠি পুড়িয়ে ফেলেছে বলে বোধহয় খুব ভয় করছিল নিতুর। এই প্রথম চা বানালি? হুম। আর কখনো বানাসনি? হুম। খবরদার আর কখনো বানাবিও না, চূড়ান্ত লেভেলের খারাপ হয়েছে। নিতু চোখ মুখ অন্ধকার করে ফেললো সঙ্গে সঙ্গেই। চলে আসার সময় নিতু দৌড়ে গিয়ে ছাতা নিয়ে এলো। দেখছিস তো ভিজে গায়েই আছি, আর ছাতা মাথায় দিয়ে কী হবে? তোর তো দেখি আইকিউ লেভেল খুব নিচে। ভাগ্যিস হাওয়ার্ড গভর্নর তোকে দেখেনি, না হলে আরও একটা বুদ্ধিমত্তা লিখে যেত। আমি আবারও ধমকালাম নিতুকে। হাওয়ার্ডের প্রফেসর, মাল্টিপল ইন্টেলিজেন্স নিয়ে তার একটা বই আছে, ফ্রেমস অফ মাইন্ড, ওখানে তিনি 9 ধরনের বুদ্ধিমত্তার কথা বলেছেন। নিতু মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনলো এবং নিজের কম বুদ্ধির জন্য খুব দুঃখিতও হলো। চলে আসার সময়ে নিতু আমার পেছন পেছন রওনা হলো। আমি ঘুরিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলবি? নিতু কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলো, আপনি ভালো আছেন মাহবুব ভাই? আমার এত হাসি পেল, চলে আসার সময় শুরুর কথা বলছে। মনে মনে বললাম, আমি খুব ভালো আছি নিতু, আমার এয়ারফোর্সে সিলেকশন হয়েছে। একটু আগে তুই আমার সেই সিলেকশন লেটার পুড়িয়ে ফেলেছিস। কিন্তু মুখে বললাম, এই ভিজে গায়ে দরজার বাইরে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে বলছিস আমি ভালো আছি কি না? মস্করা করিস? সিনিয়র ভাইয়ের সঙ্গে মস্করা করিস?
নিতু এক ছুটে চলে গেল ভেতরে। আমি দেখলাম যেতে যেতে নিতু চোখ মুছছে বারবার। আমি দাঁড়ালাম না, ঝুম বৃষ্টিতে নেমে পড়লাম নিতুদের লনে। গেটে পৌঁছে দেখি নিতু ছাদে দাঁড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বিস্ময় আর ঘোর লাগা চোখে অবাক তাকিয়ে নিতুকে দেখলাম। অঝোর বৃষ্টির মধ্যে স্কার্ট পরা অপূর্ব কিশোরী মেয়ে, চোখে মুখে অদ্ভুত একটা অবদ্ধ ভাষা। আমার চোখে পানি এসে গেল। আমি তাড়াতাড়ি নিতুর সামনে থেকে চলে এলাম। সেদিনই আমি প্রথম নিজের কাছে ক্লিয়ারলি স্বীকার করলাম পৃথিবীর সব থেকে অদ্ভুত রকমের ঠান্ডা চা বানানো লম্বা চুলের এই অপূর্ব মেয়েটিকে আমি ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আমার নিতু নামক আনন্দময় রহস্যের সাধনা সেদিনই আনুষ্ঠানিকভাবে শুরু হলো। চাভূত কথন নিতু। চাভূত নিতুকেও চিঠি লিখলো। এই নিতু, তুই তো সবসময় মাহবুবকে ভালোবেসে রাগই করে গেলি, শুধু রাগ ছাড়া আর কিছু করছিস কখনো? আমায় লিখে জানাতো। নিতু চিঠি লিখলো চাভূতকে। নিতুর অবশ্য ভূত লিখতে ভয় করলো না। সে লিখলো, চাভূত সাহেব, মাহবুব ভাইকে পছন্দ করে আমি মনে মনে কী পাগলামি করেছি তার কিছু নমুনা দিই। যেমন কোথাও যদি আমি অ্যালফাবেট ইংরেজিতে দেখতাম, এম এবং এনকে বল দিয়ে কলম দিয়ে গোল করে মার্ক করে রাখতাম। ভাগ্যিস এন এম পাশাপাশি, তাও এম আগে। পড়তে বসলে আমি ছোট ছোট কাগজেই এস নো লিখে লটারি করতাম মাহবুব ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে কিনা। 100 টুকরো কাগজের 50টিতে ইয়েস, 50টিতে নো। তারপর সেখান থেকে 51টি চোখ বন্ধ করে তুলতাম। বেশিরভাগ সময় না লেখা কাগজ বেশি উঠত। বোকামি ভরা সেই লটারি হাতে নিয়ে আমি কেঁদে কেটে একাকার হতাম। কত রাত গেছে আমি বসে বসে হাজারবার লটারি টানছি, সববারেই না বেশি উঠছে। এবার এমনও হতো, কোনো নতুন প্যাসেজ পড়তে নিয়েছি, আমি চোখ বন্ধ করে বল বলতাম, এটাই জোর লাইন হলে মাহবুব ভাই আমার হবে, বিজোড় হলে হবে না। লাইন গুনে বিজোড় হলে চোখের পানিতে বইয়ের পাতা ভিজত। নতুন কোনো জায়গায় গেলে আমি জোর বিজোড়ের সিঁড়ি গুনতাম। আমার ধ্যান জ্ঞান সব কিছুতে শুধু এসব বোকামো ছিল। সকালে ঘুম ভেঙে চোখ খোলার আগেই বলতাম, যদি দেখি জোড়া মিনিট বাজছে, মাহবুব ভাই আর আমার জোর মিলবে, আর বিজোড় হলে মিলবে না। যেদিন বিজোড় মিনিট হতো পুরোটা দিনই আমার মাটি হতো। এমন কত যে ছেলে মানুষই খেলা খেলেছি, তাও মনে মনে প্রতিজ্ঞা ছিল, মরে গেলেও লোকটাকে আমি ভালোবাসার কথা বলবো না, কখনো না। একবার কি হলো, মাহবুব ভাই তখন ট্রেনিংয়ে। আমি ফোন করলাম তাকে আমার এক বান্ধবীর নাম্বার থেকে। আল্লাহ পাকের কাছে মন থেকে চাইলাম মাহবুব ভাই যাতে জোর মিনিটে ফোন রাখে। মাহবুব ভাই কল রিসিভ করে হ্যালো হ্যালো করে গেলেন। আমি কথা বললাম না। মাহবুব ভাই একসময় ফোন রেখে দিলেন। আমি উন্মুখ হয়ে দেখলাম মাহবুব ভাই ফোন রেখেছেন 2 মিনিট 2 সেকেন্ডে। ব্যাস, তারপর থেকে তাকে নিয়ে জোর বাঁধার প্রার্থনা আমার শরীরের প্রতিটি কোষে বোধহয় গেঁথে গেল। আমার অবচেতন মনের পুরো প্রার্থনা স্বয়ংক্রিয়ভাবে মাহবুব ভাইকেই চাইতে লাগলো। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, মাহবুব ভাইকে বিয়ে না করা হলে আমি কোনোদিন বিয়ে করব না। আমি বিজোড় থাকবো, জোর হব না। রকচটা আর অস্থির সেই মানুষটাকে নিয়ে ভালোবাসার জের বাঁধার কামনা আমার সেই থেকেই শুরু হলো। আমি নিজের ব্যক্তিত্বের কাছে মাথা নোয়ালাম প্রথম মাথা নোয়ালাম জোড়া হব বলে। গল্পটা এখানেই সমাপ্ত হলো। সবাই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।